ছাত্রদের মধ্যে একটা ধারণা চলে এসছে, স্বৈরাচার যখন নাকি আমরা এখান থেকে বিতাড়িত করেছি, কাজেই এখানে আমরা যা চাইবো তাই করতে পারবো, আমার সরকার আমাদেরকে দেবে, তাদের এই মনোভাবটা আছে। ছাত্র এবং জনতার একটি বড় হাত এই সরকারকে আসলে দায়িত্বে বসানোর পেছনে। নতুন ক্ষমতা রাস্তা তৈরি করে দিক, এটাই আসলে চাচ্ছে রাজনৈতিক শক্তিগুলো, এস্টাবলিশমেন্টের পক্ষের শক্তিগুলো। নির্বাচন যদি যেন একটা নির্বাচন দেওয়া হয়, নির্বাচনের মাধ্যমে আসা সরকার যে খুব স্থিতিশীল ভাবে দেশ পরিচালনা করতে পারবে এটারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। অন্তর্বর্তী সরকার যাদেরকে নিয়ে করেছে ওদেরকে কি বলে ভেঙে দিয়ে ওদেরকে বাদ দিয়ে একটা জাতীয় সরকার করুক, তাহলেও তো হয়। এই জাতীয় সরকার নির্ধারণ করবে সংবিধান কেমন হবে বা নির্বাচন কবে হবে, সেটাই বেটার, সরকারের জন্য মঙ্গল হবে। এই সরকার যদি এটা না করে সামনে সমূহ বিপদ, আমি বারবার বলছি। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের পেছনে কিন্তু আসলে আমরা যদি বলি যে ছাত্র এবং জনতার একটি বড় হাত এই সরকারকে আসলে দায়িত্বে বসানোর পেছনে। এবং আমরা যদি একটু খেয়াল করি, অন্তর্বর্তী সরকার শুরুর দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিভিন্ন দাবি তারা কিন্তু আসলে মেনে নিয়েছেন। কিন্তু আমরা যদি সাম্প্রতিক সময় দেখি, বিগত কিছুদিনে দেখি, 10-15 দিন 1 মাসে দেখি, এই অবস্থায় আসলে যে সবশেষ যে 3 জন উপদেষ্টা নিয়োগ পেলেন এর মধ্যে কিন্তু 2 জনের পদত্যাগ দাবি করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা, এবং তাদের সাথে অনেকেই, অনেক রাজনৈতিক দল অথবা সংগঠনও আসলে একমত জানিয়েছে অথবা প্রতিবাদ জানিয়েছে। এছাড়াও যদি আমরা দেখি, ঠিক এর আগে রাষ্ট্রপতির পদত্যাগ বা অপসারণের দাবি নিয়েও কিন্তু রাস্তায় নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু এই বিষয়গুলো নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তেমন কোনো সাড়া দেয়নি অথবা তাদের পক্ষ থেকে তেমন কিছু বলা হয়নি। আপনার কি মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা এই শিক্ষার্থীদের কোনো বার্তা দিতে চাচ্ছে, অথবা তাদের মধ্যে এই যে জায়গাটিতে কোনো মত পার্থক্য তৈরি হয়েছে বলে আপনি মনে করছেন, আলাউদ্দিন মোহাম্মদ? এখানে এটা খুবই স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি যে নতুন যেভাবে উপদেশটা নেওয়া হচ্ছে, সেটা কি প্রক্রিয়া নেওয়া হচ্ছে, কি মানদণ্ডে নেওয়া হচ্ছে, সেটা আসলে কারোর কাছে স্পষ্ট না। এবং যারা ছাত্র এবং নাগরিক যারা মাঠে আছে তাদের কাছেও এই বিষয়টা স্পষ্ট না, এবং স্বাভাবিকভাবে এটা একটা সংক্ষুব্ধতার জন্ম দিয়েছে। তো এটা আসলে কি মেসেজ দিতে চাচ্ছে এই জিনিসটা আমরা যদি বলি যে বর্তমানে রাজনৈতিক দলগুলো এমন একটা অবস্থায়, যেটা নেহাল করিম স্যার বললেন, যে নির্বাচনের দ্রুত সরকার মানে নতুন ক্ষমতা রাস্তা তৈরি করে দিক, এটাই আসলে চাচ্ছে রাজনৈতিক শক্তিগুলো, এস্টাবলিশমেন্টের পক্ষের শক্তিগুলো। তো সেই জায়গায় আমরা যদি দেখি যে এখানে একটা সমঝোতা অলরেডি আমরা হয়তো বা দেখতে পাচ্ছি, কিন্তু এটা স্পষ্ট আমরা বলে দিতে চাই, এই ধরনের যে চক্রান্ত অথবা যে দূরে সরিয়ে দেওয়া, ধীরে ধীরে জনতা থেকে সরকার যত বিচ্ছিন্ন হবে সরকার তত দুর্বল হবে, এটা ঠিক। আর একটা বিষয় হলো যে নির্বাচন যদি যেন একটা নির্বাচন দেওয়া হয়, নির্বাচনের মাধ্যমে আসা সরকার যে খুব স্থিতিশীল ভাবে দেশ পরিচালনা করতে পারবে এটারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে চক্রান্ত সবসময় চলে, এবং সবসময় জনতা শক্তিকে দাবিয়ে রাখার সব ধরনের আয়োজন আসলে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলো, এস্টাবলিশমেন্টের শক্তিগুলো করে থাকে। এই সময় আসলে তার ব্যতিক্রম হচ্ছে না। তবে এই সময়টা আসলে কিভাবে ছাত্ররা এবং ছাত্রদের সাথে যারা যুক্ত আছে বিভিন্ন রাজনৈতিক দলের বাইরের শক্তিগুলো নিচ্ছে, সেটার উপর নির্ভর করবে আসলে সরকার আগামীতে কিভাবে তার মানে কর্মকাণ্ডগুলোকে বিস্তার করবে অথবা কর্মকাণ্ডগুলো কিভাবে ডিফাইন করবে। জি, আপনাকে ধন্যবাদ। একটু ডক্টর নেহাল করিম স্যার আপনার কাছে আসতে চাই, যেই প্রশ্নটি রেখেছিলাম আলাউদ্দিন মোহাম্মদের কাছে, যে অন্তর্বর্তী সরকার এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা শিক্ষার্থীদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা ছিল আমরা শুরুতে দেখতে পেয়েছি, এই জায়গায় কি কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করতে পাচ্ছেন কিনা? অবশ্যই অনেক পরিবর্তন। এখন ছাত্রদের মধ্যেই নানান রকমের দাবি উঠেছে, তারা নানান কিছু চাইছে, সেটা ঢাকা ভিত্তিক, সেটা আঞ্চলিক ভিত্তিক, নানান কিছু হচ্ছে, এবং তাদের মধ্যেও তো আবার গ্রুপিং হয়ে গেছে, সেটাও দেখতে হবে। আমি এটাতে কোনো শুভ ফল পাবো আমি মনে করি না, কাজে এটা কিন্তু খুবই চিন্তার বিষয়, এবং সরকারও যে এদেরকে দমাতে পারবে আমি সেটাও মনে করি না। এবং সবচেয়ে বড় কথা, এই ছাত্রদের মধ্যে একটা ধারণা চলে এসছে, স্বৈরাচার যখন নাকি আমরা এখান থেকে বিতাড়িত করেছি, কাজেই এখানে আমরা যা চাইবো তাই করতে পারবো, আমার সরকার আমাদেরকে দেবে, তাদের এই মনোভাবটা আছে। নাহলে রংপুর থেকে হলো কি হলো না, রাজশাহী থেকে হলো কি হলো না, এগুলো তো বলার কথা না। তারপরও ঢাকা শহরে
আমি দেখি সমন্বয়কদের মধ্যে সমন্বয়হীনতা। এগুলি তো মানে ভালো বার্তা বহন করে না। সামনে যে দিন কিন্তু খুব ভালো যাবে বলে আমি মনে করি না। জানুয়ারি পর্যন্ত আমি আমি নিজে একটা প্ল্যান করে রেখেছি যে জানুয়ারি পর্যন্ত যদি স্থিতিশীল অবস্থা বিরাজ না করে তাহলে দেশের সমূহ বিপদ। কাজে সরকারকে ভেবে দেখতে হবে যে এইভাবে চলবে নাকি ছাত্রদের দাবি পূরণ করে চলবে, নাকি একটা এখনো সময় আছে। এই এই অন্তর্বর্তী সরকার যাদেরকে নিয়ে করেছে ওদেরকে কি বলে ভেঙে দিয়ে ওদেরকে বাদ দিয়ে একটা জাতীয় সরকার করুক, তাইলেও তো হয়। এই জাতীয় সরকার নির্ধারণ করবে সংবিধান কেমন হবে বা নির্বাচন কবে হবে, সেটাই বেটার, সরকারের জন্য মঙ্গল হবে। এই সরকার যদি এটা না করে সামনে সমূহ বিপদ। আমি বারবার বলছি, এই ছাত্ররা তো, আমিও তো ছাত্র ছিলাম, আমরা তো এই দেশেরই, আমরা তো জানি আমাদের মন মানসিকতা কতটুকু কাজ করে। এখানে সবাই যে নিজেদের বুদ্ধি দিয়ে চলছে তাও না, আমি মনে করি এখানে বাইরের বুদ্ধিও আছে, যে যেগুলোর দ্বারা তারা চালিত হচ্ছে। এগুলো ভেবে দেখার বিষয়। জি, আপনাকে ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ। স্যার যেরকম বলছিলেন যে স্যার মনে করছেন অথবা স্যারের ধারণা যে এখানে বাইরের থেকে অনেক বুদ্ধি দেওয়া হচ্ছে অথবা বাইরের থেকে অনেক বিষয় হচ্ছে, এই বিষয়টি আপনি আমাকে একটু বলবেন। এবং সাথে আমি একটু প্রশ্ন যোগ করি, এই যে বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে, এই বিষয়ে সেনা সদর জানিয়েছে যে অন্তর্বর্তী সরকারই তা নির্ধারণ করবে। এখন আপনি কি মনে করেন যে সমগ্র বাংলাদেশের বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটি বিবেচনায় সেনাবাহিনীর আসলে আরো কতদিন, একটি ধারণা থেকে যে অন্তত এতদিন অথবা এইভাবে আসলে থাকা উচিত যাতে পরিস্থিতিটা যতটা সম্ভব স্বাভাবিক থাকে? না, আপনি যেই ছাত্ররা কিংবা ছাত্রদের শক্তিরা বাইরের শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে, স্যার যদি একটু স্পষ্ট করে বলতো আসলে ছাত্রদের দাবি দেওয়াটা কি। হ্যাঁ, ইভেন ছাত্ররা যদি এমন হতো, সরি আমি আসলে কোনো কারো পক্ষ অবলম্বন করে কথা বলছি না, মানে বলার চেষ্টাও করছি না, আমি জাস্ট যদি আমি একটা থেকে হোয়াটসঅ্যাপ ভিউ থেকে দেখি যে ছাত্র সমন্বয়কদের সাথে সমন্বয়হীনতা, তাদের মধ্যে আহ, বিভিন্ন বিভাজন থাকতে পারে, কিন্তু আমরা যদি একটা জায়গায় দেখি যে তারা যে দাবি নিয়ে আসছে, যে বাংলাদেশের ফেসিবাদী যে ব্যবস্থা, নতুন ভাবে যে স্বৈরাচারের জন্ম না হতে পারে সে ধরনের ব্যবস্থা নিরসন চায়। হ্যাঁ, সে ধরনের ব্যবস্থার বিলোপ চায় এবং এটার জন্য একটা আমূল প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন। তো যে সংস্কারটা আসলে ছাত্ররা করতে পারবে না, সংস্কারটা করতে হবে যারা বিদ্যমান হোল্ডার আছে, অংশীজন আছে, তাদেরকে নিয়েই। দুষ্ত্রুটি থাকে তাহলে স্টেক হোল্ডাররা ধরিয়ে দিতে পারে, কিন্তু আমার মনে হয় জাতির উত্তর ঐক্যের স্বার্থে বর্তমানে একটা গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশে 2000-এর উপর শহীদ, 20,000-এর উপর যারা আহত, সেই একটা বাংলাদেশের যে সরকার 100 দিনও পূরণ করতে পারেনি, তাদের তাদের প্রতি সহযোগিতা এবং তাদেরকে কিভাবে সংশোধন করা যায়, যদি মনে হয় তারা আসলেই সার্বভৌমত্ব কিংবা দেশে কোনো অপশক্তির উত্থান চাচ্ছে, সেটা নিয়ে অবশ্যই কথা হবে। কিন্তু আমরা যদি বর্বরতা ভাবে তাদেরকে আমরা ট্যাগ করে দিই যে তারা হয়তো বা কোনো বাইরের শক্তি দ্বারা চালিত হচ্ছে, তাহলে আমরা আসলে এই শক্তি, গণঅভ্যুত্থানের যে শক্তি, তাহলে মূল শক্তিটাকে খুঁজে বের করতে হবে। এখন যারা এই কথা বলবে তাদের উচিত হলো গণঅভ্যুত্থান আসলে কারা ঘটিয়েছে এই জনতাকে সংগঠিত করা। কিন্তু এটা ঠিক, আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে একদল যাবে আরেক দল আসবে, এই ব্যবস্থা আসলে এদেশের মানুষ চায় না। কিন্তু এই দেশের মানুষ অপেক্ষা করে আছে নেতৃত্বে, একটি সাংগঠনিক কাঠামোর, একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের। সেই বন্দোবস্তের জন্য ছাত্র এবং নাগরিকরা কিভাবে কাজ করবে, আমাদের প্রবীণদের এবং যারা আসলে বর্তমান এস্টাবলিশমেন্টের সাথে যুক্ত আছেন তাদের উচিত জাতিকে সেই পথে ধাবিত করা। বরং আমরা এটা কিন্তু ছাত্রদের একার দায়িত্ব না, দেশের আসলে এই আমূল পরিবর্তন করে ফেলা, দেশকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে নিয়ে যাওয়া, এটা প্রতিটি নাগরিক জনতার অংশগ্রহণে এটা সম্ভব, সে ধরনের আপনার বন্দোবস্তের দিকে যাওয়া। আর একটা প্রসঙ্গ আসছে, আমার মনে হয় সেনাবাহিনী এবং সরকার তাদের মধ্যে যে সম্পর্ক, এটা কতদিন থাকা উচিত এটা নিয়ে আমার কোনো বিশেষায়িত মন্তব্য নেই। তবে আমি আশা করব দ্রুত বাংলাদেশের যে পুলিশ সার্ভিস সেটা শক্তিশালী হয়ে উঠুক। পুলিশ কমিশন, পুলিশের সংস্কার শেষে একটি শক্তিশালী পুলিশ বা জাতিকে উপহার দেয়, যে পুলিশ আসলে গণহত্যায় সম্পৃক্ত হবে না, যে পুলিশ সত্যিকার অর্থে জনতার বন্ধু হবে,
মিলেমিশে কাজ করতে পারবে। তো সেই পুলিশ গঠন করার ক্ষেত্রে আমাদের যদি সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন হয় কিংবা আমাদের সমাজের অন্যান্য অংশের সহযোগিতার প্রয়োজন হয়, সেই সহযোগিতা অব্যাহত রাখা উচিত বলে আমি মনে করি। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু আসি যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। ডক্টর নেহাল করিম স্যার, প্রশ্নটি আপনার কাছেই প্রথমে রাখি, পরে আমি আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে আসছি। এই বিষয়টি নিয়ে আসলে আমরা বেশ কয়েকদিন ধরেই বিভিন্নভাবে আলোচনা করছি, কিন্তু আপনাদের দুজনের সাথে আলোচনা করা হয়নি। এটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে কোনো প্রশ্ন না করার বিধান রেখে নতুন একটি অধ্যাদেশ জারির প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আপনারা নিশ্চয়ই এর মধ্যে জানেন, এটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024 শিরোনামে একটি খসড়ার অনুমোদন দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। এখন এটি গ্যাজেট আকারে প্রকাশিত হওয়ার অপেক্ষায় রয়েছে। এখন এই অধ্যাদেশের খসড়ায় বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার গঠন, সরকারের প্রধান উপদেষ্টা বা কোনো উপদেষ্টা নিয়োগে কোনো ত্রুটি থাকলে শুধু এ কারণে তাদের কোনো কাজ অবৈধ হবে না, বিষয়টি সম্পর্কে আদালতে কোনো প্রশ্নও তোলা যাবে না, এমনকি মামলাও করা যাবে না বলে উল্লেখ করা হয়েছে। আমরা বিভিন্ন গণমাধ্যমে যেটি দেখতে পেরেছি, বাংলাদেশের গণমাধ্যমে। এখানে যে প্রশ্নটি আমি আপনার কাছে রাখতে চাই স্যার, যে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না, এমনকি মামলাও করা যাবে না, এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন? এই যে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024 যেটি খসড়া হয়েছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আমি এটা খুব ভালোভাবে দেখছি না, কারণ আমার প্রথম প্রশ্ন, তারা কেন মানে এরকম শঙ্কায়িত? তারা কি এমন কিছু করছে যেটা দেশের জনগণের বিরুদ্ধে যাবে? নাহলে কেন এরকম? এই যেমন বিগত সরকার যদি কোনো সবকিছু ভালো করে থাকে, তাহলে তারা দেশ ছেড়ে পালালো কেন? তারা রাতের অন্ধকারে মিলিত হয় কেন? তারা দিনে বের হয় না কেন? নিশ্চয়ই তাদের মধ্যে কি বলে গিল্টি কনসিয়াস কাজ করছে। তেমনি এই মানে অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, তারাও বা এমন কি করছে বা করতে যাবে যেখানে আইনের সম্মুখীন হতে চাচ্ছে না? এতে তো বোঝা যায় তাদের মধ্যে কোনো দুর্বলতা কাজ করছে। কারণ আমি তো দেখছি, আমি কেন, সবাই দেখছে, দুই একটা ওই যে একটা বেগুনি রঙের শার্ট পরা উপদেষ্টা আছে, খালি যত ঘুরে বেড়ায় মনে যেন সেই উপদেষ্টাদের ক্যাপ্টেন। এগুলো তো ঠিক না, এগুলো তো ঠিক না। কারণ দেশের মানুষ একভাবে নেবে না, সবাই যে কম বোঝে তাও না। এখন এটা এর আগে যে এই যে আলাউদ্দিন বলল, এই যে সেনাবাহিনী, এই সরকারের তো ভুল হয়েছে। প্রথম দিকে মানে এই স্বৈরাচার মুক্ত হওয়ার পর থেকে দেশে যতদিন মানে এটা স্থিতিশীলতা না আসে, ততদিন সেনাবাহিনী পয়েন্টে পয়েন্টে রাখা, সেটা না রেখে গুটিয়ে ফেললো বলেই তো আজকে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। এগুলো তো বলার অপেক্ষা রাখেন, এটা আমিও জানি, সরকারও জানে, আরো যারা ঘরে বাইরে যারা আছে সবাই জানে। সেগুলি না করে সেনাবাহিনীকে তুলে নেবে, কবে যাবে অন্তর্বর্তীকালীন সরকার ঠিক করবে, এগুলো কেমন জানি মানে বাচ্চা সুলভ কথা, শিশু সুলভ কথা। আর এই যে আমি আবারও বলছি, এই যে উপদেষ্টা মন্ডলী যারা আছে, এগুলি সব ফসিল, কোত্থেকে ধরে ধরে নিয়ে আসছে, এবং এগুলো তো ঠিক করেনি। আমি এখনো বলি এই সরকারের জন্য মঙ্গল হবে, দেশের জন্য মঙ্গল হবে। বাংলাদেশে তো এমনি 12টা বেজে গেছে, একটা সিস্টেম কাজ করে না বাংলাদেশে। আমার যদি কেউ দেখাতে পারে যে বাংলাদেশে এই সিস্টেম কাজ করে, আমি তাহলে সাথে সাথে 1 লাখ টাকা দিয়ে দেবো। কারণ এখানে কোনো সিস্টেম কাজ করে না। এই সিস্টেম কাজ করার জন্য উচিত এখনই এই সরকারকে বাতিল করে দিয়ে, অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল করে দিয়ে জাতীয় সরকার গঠন করা, নাহলে কিন্তু সমূহ বিপদ। আমি আবারও বলছি, সমূহ বিপদ। জি, ধন্যবাদ ডক্টর নেহাল করিম। আলাউদ্দিন মোহাম্মদ, স্যার যে বিষয়টিতে বলছিলেন যে কোনো সিস্টেম কাজ করছে না, এবং যেই বিষয়টিতে আমি প্রশ্ন রেখেছিলাম মূলত এই বিষয়ে যদি একটু বলতেন, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডের বিষয়ে, অথবা এই যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টাদের নিয়োগে কোনো ত্রুটি থাকলেও কোনো কাজ অবৈধ হবে না, আদালতে কোনো প্রশ্ন করা যাবে না, মামলা করা যাবে না, এই ধরনের যে একটি অধ্যাদেশের খসড়া হয়েছে, আপনি নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন। এটি গ্যাজেট আকারে এখনো প্রকাশ হয়নি, এবং এর মধ্যে আরো অনেকগুলো বিষয় আছে, ওগুলো বিস্তারিত আলাপ করতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি জাস্ট একটি পয়েন্ট এখানে এনেছি, এই বিষয়টি আপনি আসলে কিভাবে দেখছেন? কেন আসলে এই ইন্টারিম গভর্নমেন্টকে এই ধরনের অধ্যাদেশের কথা ভাবতে হচ্ছে? জি, আলাউদ্দিন মোহাম্মদ শুনতে পাচ্ছেন আশা করি। আচ্ছা, আমরা একটু ডক্টর, শুনতে পাচ্ছেন? জি আমি আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। জি জি, এখানে অধ্যাদেশটা তো আমার মনে হয় যে সরকার শপথ গ্রহণ করার সাথে সাথেই
অধ্যাদেশ জারি করা দরকার ছিল সংবিধান স্থগিত করে, কিংবা এই অধ্যাদেশটা এখন এসে জারি হচ্ছে বলেই হয়তোবা এটা নিয়ে আমরা ইনডেমনিটি কিনা, কিংবা এটা ইন্টারপ্রিটেশনটা, যেহেতু গভর্নমেন্ট একটু একটু উইক, একটু গভর্নমেন্টের পারফরমেন্স নিয়ে অনেক ধরনের আহ, শঙ্কা সমালোচনা জন্ম দিচ্ছে, এই জন্য এটা টাইমিং, ইটস নট এ গুড টাইমিং আমি বলবো। আর একটা বিষয়, এটা স্যারও অবগত আছেন যে অধ্যাদেশ তো আসলে লাগবেই, অধ্যাদেশ টুমোরই গভর্নমেন্ট এক্সিট রুট তো অধ্যাদেশের মাধ্যমেই জারি করে দিয়ে যেতে হবে। তবে এটা হয়তো বা একটা শেষ মুহূর্তে করতে পারতো, আর শপথ গ্রহণ করার সাথে সাথে করে ফেলতে হতো আর কি। কিন্তু এটা বাংলাদেশে বাহাত্তরে অধ্যাদেশ জারি হয়েছিল সংবিধান শুরুর পর, যে ইন্ডেমনিটি হয়েছিল, আমরা 74-এ রক্ষী বাহিনীর ইন্ডেমনিটি হয়েছিল। হ্যাঁ, তারপর আমরা দেখি যে 75-এর 15 আগস্টের ঘটনার পরে ইন্ডেমনিটি হয়েছিল। এবং এখন বর্তমান সিচুয়েশনটা তো আসলে সেগুলোর সাথে তুলনীয় না। তবে যেহেতু এই সাংবিধানিক একটা ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে একটা সরকার গঠিত হয়েছে, এটা টুমুরে অধ্যাদেশটা তো লাগতোই। হ্যাঁ, কিন্তু আমি বলবো যে এটা টাইমিংটা হয়তো গভর্নমেন্ট খুব ঠিকভাবে ডেলিভারি দিতে পারছে না, সেটা বলতেই হবে। বাট এটাকে আমি খুব গুরুত্ব দিয়ে দেখছি না, এটা একটা রুটিন ওয়ার্কের অংশই বলে মনে করছি। জি, আপনাকে ধন্যবাদ। এই বিষয়টি নিশ্চয়ই আমরা পরবর্তীতে আরও আলোচনা করব, আজকে আমাদের হাতে সময় কম। আমি ছোট্ট করে একটি প্রশ্ন দুজনের কাছে জানতে চাবো, যদি এক মিনিট আমাকে একটু বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে, এ বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত, তা না হলে জাতি হিসেবে আমাদের অনেক বড় বিপদের সম্মুখীন হতে হবে। আমি খুব সংক্ষেপে যেটি জানতে চাই ডক্টর নেহাল করিম স্যার, যে এই যে বিএনপির মহাসচিবের যে সতর্কতা, এটা আসলে কতটা গুরুত্বের সাথে নেওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকারের, আপনি কি মনে করেন? আমি মনে করি ভারত যা করতে চাইছে, যা কিছু বলছে, সেটাকে শুনে যাওয়া, এটাকে সেরকম গুরুত্ব দেওয়ার দরকার নেই। আমি মনে করি ভারত কোনো অবস্থাতে আমাদেরকে সেইভাবে আঘাত করবে না, কারণ তার 7 সিস্টার নিয়ে সে নিজেই এমনি আতঙ্কগ্রস্ত আছে। কাজে সেটাও ভাবতে হবে। চাইলে যে সব হবে তা না, তবে ষড়যন্ত্র যেমন আমাদের দেশের ভিতরেও আছে, বাইরের থেকেও আছে। সবাই যার যার স্বার্থ বোঝে। সেই কারণে অবশ্যই এটা ঠিক যে সরকারের যেই থাকুক তাকে অ্যালার্ট হতে হবে, মানে যাতে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা বা সার্বভৌম রক্ষার ক্ষেত্রে অন্য কেউ বাধাগ্রস্ত না হয়। জি, আপনাকে ধন্যবাদ স্যার। স্যার, আরেকটি প্রশ্ন আমি একটু আপনার কাছে রাখি। সেই বিষয়টি হচ্ছে যে, যেমনটি অনুষ্ঠানের শুরুতে যে তথ্য দিচ্ছিলাম তার সূত্র ধরেই, যে 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয় এবং এর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতীয় জনক হিসেবে স্বীকৃতি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এছাড়া আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে জাতীয় সংসদে নারীদের জন্য যে সংরক্ষিত আসন সংখ্যা সেটি 45 থেকে বাড়িয়ে 50 করা হয়। এখানে আমি যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, যেহেতু নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ নানা রকম আলাপ আলোচনা হচ্ছে, আপনি কি মনে করেন এই যে 50টি সংরক্ষিত আসন নারীদের জন্য, এই 50টি সংরক্ষিত আসন হয়তো বা নারীদের জন্যই থাকতে পারে, কিন্তু সংরক্ষিত না হয়ে এখানে নির্বাচন করে প্রতিদ্বন্দ্বিতা করে এই যদি নারী প্রতিনিধিরা নির্বাচিত হন, সেক্ষেত্রে কি আপনি এই বিষয়টি একমত কিনা? এটা খুব চমৎকার হবে। সংরক্ষিত থাকলো 50টা, কিন্তু ইলেক্টেড হয়ে আসতে হবে। যিনি যে মহিলাই কন্টেক্ট করুক না কেন, তাকে ইলেক্টেড হয়ে আসতে হবে, এক। আর দুই হচ্ছে, আপনারা এটা বলেন না কেন এই আগামী সংসদে এরকম একটা পাশ করুক এই অন্তর্বর্তীকালীন সরকার, যে কোন সংসদ সদস্য বা সাংসদ ওই শুল্ক মুক্ত গাড়ি পাবে না। এটা দেশের কোটি কোটি টাকা খরচ হয়, আপনারা এইসব কথা বলেন না কেন? তারা কেন এত সুবিধা পাবে? তারপরে ওই যে সরকারের আমলাদেরকেও সুবিধা দিয়েছে, গাড়ির সুবিধা, তারপর মেনটেনেন্স কস্ট, অমুক সমুক, এগুলো তো ঠিক না। এবং আর এখানে যে কথাটা আপনি শুরু করলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের, বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে শেখ মুজিবুর রহমানের অবদান অস্বীকার করা যাবে না কোনো অবস্থা না। এটা ঠিক, যেটা আমি ক্লাসেও বলি, আমার বইতেও আছে। শেখ মুজিবুর রহমান বাঙালি জাতীয়তাবাদের উদ্যোক্তা হিসাবে অবিস্মরণীয়, এতে কোনো দ্বিমত নেই। তারপর অ্যাকচুয়ালি ওনার ভূমিকা দুটো রকম, মুক্তিযুদ্ধের আগে একরকম, মুক্তিযুদ্ধের পরে আর এক রকম। এখন জাতির পিতা না বলে, বিকজ হি ইজ ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফাদার্স, দ্যাট হোয়াট হিস্ট্রি উই নো, উনি এটা থাকুক। আর ওই যে ছবি টবি সরানো, রাষ্ট্রপতি বা যদি এখানে ছবি থাকে সব রাষ্ট্রপতিদের, তাহলে সেক্ষেত্রে ওনার থাকা দরকার, কারণ একটা কন্টিনিউশন নিয়ে করার জন্য।
জাতির পিতা এটা না বললেও চলবে, আমি মনে করি জাতির পিতা নাই। আবার ওই যে কি 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 ফজিলতুন্নেসা কি জানি, বঙ্গমাতা, দিস আর অল বুলশিট। এগুলো বলা উচিত না, বলা উচিত না। আমাদের এখন এগুলো সংস্কার করা দরকার। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।